ঢলের জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। সড়ক উপচে পানি ঢুকে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। পানিবন্দী 12 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ছেড়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। মৌলভীবাজারেও বাঁধ ভেঙে তলিয়েছে নিম্নাঞ্চল। সুরমা নদীর নাব্যতা না থাকার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। যে পরিমাণ বৃষ্টি হয় এই পরিমাণে পানি বেশি। সরকারি কোনো খাদ্য আইছে না, সেও সিরা খাইয়া আছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 15 দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হবে দ্বিপক্ষীয় বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা থাকবে, জানালেন ওবায়দুল কাদের। হৃদরোগ বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে নেই ইকো করার ব্যবস্থা। দেখা মেলেনি চিকিৎসকেরও। হঠাৎ মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট পেতে রাজনৈতিক কৌশল, বলছেন বিশ্লেষকরা। এবং শান্ত ও সাকিবকে ছাড়াই অ্যান্টিগায় ফ্লাড লাইটে ফিল্ডিং অনুশীলন টাইগারদের। শুক্রবার সুপার 8-এ মুখোমুখি হবে মাইটি অস্ট্রেলিয়ার। পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জে বাড়ছে ভয়াবহ বন্যা আতঙ্ক। প্রতি মিনিটেই বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 12 লাখ মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। আশ্রয় কেন্দ্রে ছুটছে হাজার হাজার মানুষ। নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। হিমাদ্রু শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। থই থই পানি, ডুবে আছে গ্রামের শত শত বসত ঘর। কোথাও টিনের চাল পানির নিচে। বাসিন্দারা নৌকায় করে গবাদি পশু নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বন্যার কারণে এখন যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। পানিবন্দী জীবনযাপন করছেন 6 লাখের বেশি মানুষ। সড়কের যান রিক্সা এখন নিজেই যাত্রী হয়ে যাচ্ছে নৌকায়। জেলা শহরের অলিগলিতে হানা দিয়েছে ঢলের পানি। রক্ষা পায়নি পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরও। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। যে পরিমাণ বৃষ্টি হয় এই পরিমাণে পানি বেশি। খাবার নিতাম নৌকা দিয়ে দেওয়া দিত। খুব ব্যস্ত একটা উপকার হইল। সদর উপজেলার হাসননগর, সুলতানপুর, আফতাবনগর, পূর্ব সুলতানপুর, হাসনবাহার, বুড়িস্থল সহ বেশ কয়েকটি এলাকার 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সরকারি কোনো খাদ্য আইছে না, সেও সিরা খাইয়া আছে কিনা। দেখে মনে হবে কোনো খাল বা নদী। বাস্তবে এই সড়ক গোয়াইনঘাট উপজেলাকে সিলেটের সঙ্গে সংযুক্ত করেছে। এই সড়ক পথ দিয়ে যেতে হয় বিছনাকান্দি আর পান্তুমাই পর্যটন কেন্দ্রে। এখন এই পথের যাত্রীদের একমাত্র বাহন নৌকা। সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার বাসিন্দারা এখন পানিবন্দী। অভিজাত এলাকা শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী প্রায় 12.5 লাখ মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, 21 ও 22 জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সরকার প্রধান শেখ হাসিনা। সফর শেষে 22 জুন রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুপুর 2টায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন শেখ হাসিনার সঙ্গে। এর পরদিন সকালে ফোরকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হবে। সেখান থেকে ভারতের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা যাবেন রাজঘাটে। এরপরই হায়দ্রাবাদ হাউসে হবে হাসিনা মোদির শীর্ষ বৈঠক। থাকবে চুক্তি সমঝোতা সইয়ের আনুষ্ঠানিকতাও। ওই দিন বিকেলেই ভারতের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতেই তার ঢাকা ফেরার কথা।
15 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারত সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে প্রতিবেশী ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মাসে 2 প্রধানমন্ত্রীর পৌনঃপৌনিক বৈঠককে নজিরবিহীন ঘটনা হিসেবেই দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে। 2 দেশেই নতুন করে ক্ষমতায় এসেছে বিজেপি আওয়ামী লীগ। আগামী দিনে ঠিক কিভাবে নিকটতম প্রতিবেশীদ্বয় সম্পর্ক উন্নয়ন সহ অমীমাংসিত দাবি দেওয়ার নিষ্পত্তি করবে সেই ইস্যুই ঘুরে ফিরে আলোচনায়। ঈদের ছুটির পর সচিবালয়ে অফিসের প্রথম দিনেই ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকের প্রশ্ন, কি হতে যাচ্ছে মোদি হাসিনার বৈঠকে। আমি কি করে বলবো কোন কোন বিষয় আসবে, এটা প্রধানমন্ত্রী বাইলেটারাল ডিসকাশন করবেন। ঢাকা দিল্লির সম্পর্কের কাঁটা হিসেবে ঝুলে থাকা তিস্তার জলবন্টন ইস্যুর সুরাহা এখনো বহুদূর, তাও স্পষ্ট হয় সেতুমন্ত্রীর বক্তব্যে। তিস্তা তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে হাসূচক অবস্থানে নিয়ে আসবে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের কাজ ভারতের। দেখা যাক কি হয়। সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কার্যকলাপের বিষয়ে সরকারের ভাবনা কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কারো প্ররোচনায় পা রাখবে না সরকার। আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্বের ধাক্কা সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করবে না সরকার, সাফ জানান ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব চলে গেলে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল অথচ জরুরি বিভাগে নেই ইকো করার ব্যবস্থা। 15 মিনিটেও দেখা মেলেনি বিশেষজ্ঞ চিকিৎসকের। মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে হঠাৎ পরিদর্শনে গিয়ে এমন অনিয়ম পান স্বাস্থ্যমন্ত্রী। ইসলামী ব্যাংক হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টার অর্থাৎ হৃদরোগের জন্য এটি বিশেষায়িত, অথচ এর এমার্জেন্সি বিভাগে ইসিজি সহ অন্যান্য যন্ত্রপাতি আধুনিক হলেও এখানে নেই ইকো করার ব্যবস্থা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ইকো করতে হলে রোগীকে নিয়ে যেতে হবে 3 তলা অথবা 5 তলায়। ইমার্জেন্সি এখানে কোনো রোগী আসলে আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট তো আমাদের শিশু তো আমাদের আছে, তখন শিশুর সাথে আমরা কন্ট্যাক্ট করি। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল অথচ মন্ত্রী আসার পরেও একজন বিশেষজ্ঞ ইমার্জেন্সিতে দিতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আবার হাসপাতালের রিসিপশনে লাইসেন্স টাঙিয়ে রাখার কথা হলেও তা মানা হয়নি। কর্তৃপক্ষই বলছেন 50 বেডের হাসপাতালে রোগী রয়েছে তার চেয়ে বেশি। ইমার্জেন্সি মেডিকেশন যেগুলো দরকার সেগুলো আমাদের কাছে আসে, কিন্তু ইকো মানে সাথে একটা পেশেন্ট আসলে সাথে সাথে ইকো করতে হবে সেটা নট লাইকলি। আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ওখানে একটা রোগী ছিল যে কার্ডিয়াক কাউন্সিলে আসতে একটু দেরি হয়েছিল, এগুলো আমরা সংশোধন করতে বলেছি। পরে হাসপাতালের আইসিইউ সিসিইউ ঘুরে দেখেন মন্ত্রী। প্রাথমিকভাবে 7 দিনের আলটিমেটামে এসব অসঙ্গতি ঠিক করার নির্দেশ দেন তিনি। তোমার লাইসেন্সে যা আছে সেটুকু রুগী রাখা উচিত, এর বেশি রাখা উচিত না। সবসময় জন্য একটা ভালো ব্যবস্থা থাকে, সেটা আমি ওনাদেরকে বলে গেছি, ওনাদেরকে সময় দিছি। আবার হয়তো আমার লোকজন এসে আবার দেখবে। এর আগে এভার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন সামন্তলাল সেন। এ সময় মানসম্মত সেবা নিশ্চিতে তাগিদ দেন তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্র থেকে দস্তগীর জাহাঙ্গীরের প্রতিবেদন। যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন তাদের কাজের অনুমতি দেবে প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। I will work with anyone to solve these problems. That's my responsibility as president. I'm not interested in playing politics with the border or immigration. I'm interested in fixing it. আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লেতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিলেন তিনি।
এই পদক্ষেপটি প্রায় 5 লক্ষাধিক আমেরিকান পরিবার এবং 21 বছরের কম বয়সী অভিবাসীদের প্রায় 50,000 অনাগরিক সন্তানদের আইনি মর্যাদা এবং সুরক্ষা প্রদান করবে। বাংলাদেশি অভিবাসীরাও এই আইনি সুরক্ষা পাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেনের এই ঘোষণাকে ভোট কেনার রাজনৈতিক চাল বলেই বিশ্লেষকরা মনে করছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে একান্ত বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অকুণ্ঠ সমর্থনের আশ্বাস দেন কিম। এদিকে পুতিনের এই সফরকে ভালো চোখে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সিউলের আশঙ্কা, রুশ প্রেসিডেন্টের সফরের কারণে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। সন্ধ্যার সময় খেলার খবর। অ্যান্টিগায় পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। ঝড়ের কারণে স্থানীয় সময় সকালে অনুশীলনের কথা থাকলেও তা বাতিল করে টিম ম্যানেজমেন্ট। পরে সন্ধ্যায় ফ্লাড লাইটে ফিল্ডিং অনুশীলন করেছে টাইগাররা। দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে 4 ম্যাচের মধ্যে 3 জয়ে শীর্ষ 8-এর টিকিট কাটে টাইগাররা। অ্যান্টিগায় 21 জুন ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার 8 মিশন শুরু হবে হাথুরুর দলের। 2021 সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফ্লাড লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচই হয়েছে লো স্কোরে, তাই প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব ছিল কোচের। তবে এদিন টাইগারদের ফিল্ডিং অনুশীলনে ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। 22 জুন টাইগারদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ফেভারিট ভারত। এছাড়া 25 জুন সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। সড়ক উপচে পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী 12 লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। মৌলভীবাজারেও তলিয়েছে নিম্নাঞ্চল। এবং 15 দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হবে দ্বিপক্ষীয় বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা থাকবে, জানালেন ওবায়দুল কাদের। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ শ্রেয়া আপনাকে। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।